আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি এসএসসি হিসাব বিজ্ঞান বা নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি, এই অধ্যায়ের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে, বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে অধ্যায়ের, সেগুলো আমি সমাধান করব। চলো এই এমসিকিউগুলো একটু বুঝিয়ে বুঝিয়ে যদি তোমাকে সমাধান করে দিতে পারি, তাহলে হয়তো এগুলোর মতো করে আরও যত এমসিকিউ তুমি পাবে সেগুলো কিন্তু তোমার সমাধান করার যোগ্যতা হয়ে যাবে। সো সোনার ময়নারা একটু কষ্ট করে খেয়াল করো। দেখো এইখানে হিসাব সংরক্ষণের জন্য দুতরফা দাখিলা পদ্ধতি বেশি জনপ্রিয় কেন? আচ্ছা বলো তো সোনার চান, একটু খেয়াল করো। সহজ পদ্ধতি বলে নাকি জটিল বিজ্ঞানসম্মত পদ্ধতি বলে, নাকি সহজ এবং অসম্পূর্ণ পদ্ধতি বলে, নাকি পূর্ণাঙ্গ বিজ্ঞানসম্মত পদ্ধতি বলে? আসলে দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটি পূর্ণাঙ্গ ও বিজ্ঞানসম্মত পদ্ধতি, একটা পূর্ণাঙ্গ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি। কারণ এখানে কিন্তু ডেবিট ক্রেডিট মিলে যায়, এখানে হিসাব মিলতেই হবে, ঠিক আছে? এবং এটা বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি এবং পূর্ণাঙ্গ। এখানে দুটি পক্ষ থাকে, কমপক্ষে দুটি পক্ষ থাকে এবং পূর্ণাঙ্গ একটা পদ্ধতি। সো এই বিষয়টা মনে রাখবে যে দুতরফা দাখিলা পদ্ধতিটা আসলে কি। ওকে, তারপরে দেখো পরেরটা কি আছে, 2 নাম্বারটা। দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কি আসলে? এ পদ্ধতিতে দাতা ও গ্রহীতার দুটি পক্ষ থাকে। এ পদ্ধতিতে দাতা ও গ্রহীতার দুটি পক্ষ থাকবে। মোট ডেবিট অঙ্ক সর্বদাই ক্রেডিট অঙ্কের সমান হবে। আচ্ছা বলো তো, দুতরফা দাখিলা পদ্ধতিতে দুটো পক্ষ থাকে না? অবশ্যই দুটো পক্ষ থাকে। দুতরফা দাখিলা পদ্ধতিতে অবশ্যই দুইটা পক্ষ থাকে। আর মোট ডেবিট ও ক্রেডিট, দেখো মোট ডেবিট অঙ্ক ও ক্রেডিট অঙ্ক টাকার পরিমাণ সমান হয়, এজন্য এটা বিজ্ঞানসম্মত পদ্ধতি। গাণিতিক প্রক্রিয়া আমরা সমাধান করে থাকি। তো দুতরফা দাখিলা পদ্ধতিতে দাতা ও গ্রহীতা থাকে, দুটি পক্ষ থাকে। এক পক্ষ সুবিধা গ্রহণ করে, সেটাকে গ্রহীতা বলে, আর এক পক্ষ সুবিধা দিয়ে থাকে, জন্য সেটাকে দাতা বলা হয়। মোট ডেবিট অঙ্ক সর্বদাই মোট ক্রেডিট অঙ্কের সমান হবে। সো মোট ডেবিট অঙ্ক আর মোট ক্রেডিট অঙ্ক টাকার পরিমাণ অবশ্যই সমান হবে। এবার দেখো দাতা গ্রহীতা, মানে গ্রহীতার হিসাব, সুবিধা গ্রহীতার হিসাব ক্রেডিট এবং দাতার হিসাব ডেবিট হবে না, এটা ভুল আছে। আসলে যে সুবিধা গ্রহণ করে তাকে বলা হয় ডেবিট, আর যে সুবিধা প্রদান করে তাকে বলা হয় ক্রেডিট। প্রদান করে বলতে দাতা, যে সুবিধা দাতা তাকে বলা হয় ক্রেডিট, আর যে সুবিধা গ্রহীতা তাকে বলা হয় ডেবিট। সো আমরা কিন্তু উত্তরে বলতে হবে আমাদেরকে 1 ও 2 রাইট আছে এখানে, কারণ 3 নাম্বারটা রং আছে, 3 নাম্বারটা ভুল আছে। ওকে, তারপর তাহলে পাইলা ক নাম্বার উত্তর হবে 2 এর। এরপর দেখো একটা অঙ্ক আছে, একটু মনোযোগের সাথে বোঝার চেষ্টা করো। বলা আছে 1 জানুয়ারি 2025 তারিখে রুমা ট্রেডার্সের মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ ছিল 1,80,000 ও 75,000 টাকা। 1 জানুয়ারি তারিখে, খেয়াল করো, 1 জানুয়ারি মানে বছরের প্রথমে ছিল। 31 ডিসেম্বর 2025 তারিখে নগদ 80,000 টাকা, মজুদ পণ্য 34,000 টাকা, প্রাপ্য হিসাব 96,000 টাকা, আসবাবপত্র 40,000 টাকা, প্রদেয় হিসাব 45,000 টাকা, ব্যাংক ঋণ 50,000 টাকা। বছরের মাঝামাঝি মালিক অতিরিক্ত মূলধন আনয়ন করে 60,000 টাকা। ব্যবসায় হতে মালিক নগদ উত্তোলন করে 35,000 টাকা। এখন কথা হচ্ছে আমাদের কাছে জানতে চাইছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত টাকা। শোনা, খেয়াল করো, প্রারম্ভিক মূলধনের পরিমাণটা হচ্ছে বছরের প্রথমে মোট সম্পদ থেকে মোট দায়টা বাদ দিলেই প্রারম্ভিক মূলধনের পরিমাণটা বের হয়ে যায়। বছরের প্রথমে মোট সম্পদ থেকে দায়টা যদি আমরা বাদ দিই, তাহলে কি বের হয়? প্রারম্ভিক মূলধন। আচ্ছা বলো তো ময়না, এখানে কি আছে? 1 জানুয়ারি 2025 তারিখে রুমা ট্রেডার্সের মোট সম্পদ ও মোট দায়। 1 জানুয়ারি মানে বছরের প্রথম তারিখ, যেটা জানুয়ারির 1 তারিখ, এটা হচ্ছে প্রারম্ভিক। তো এই প্রারম্ভিক লেখা আছে কত? সম্পদ আছে 1,80,000 আর দায় আছে 75,000। তো আমরা সূত্রের মধ্যে শিখেছিলাম না, প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন বের হয়। তাহলে এখন ময়না তুমি এই কাজটা করো, প্রারম্ভিক সম্পদ হচ্ছে 1,80,000 টাকা, এই 1,80,000 টাকা থেকে তুমি প্রারম্ভিক দায় কত আছে? 75,000 টাকা, এই 75,000 টাকা বাদ দিয়ে দাও। এখন বলো তো তাহলে কত থাকবে? 1,80,000 থেকে শুধু 75,000 বাদ দিলে 1,05,000 টাকা থাকে, আরও 1,05,000 টাকা থাকে। কীভাবে বের করলাম বুঝছো? 75 আর 80,000, তাহলে এখানে 5,000 আর ওখানে 1,05,000 টাকা। তাহলে ক নাম্বার হচ্ছে উত্তর। শোনা, ক নাম্বার হচ্ছে উত্তর 1,05,000 টাকা। এরপর বলছে সমাপনী দায়ের পরিমাণ কত? সমাপনী দায় মানে বছরের শেষে ওনার দায় কত টাকা। আচ্ছা দেখো তো, বছরের শেষে মানে কি? 31 ডিসেম্বর। তাহলে এখানে বলছিল 31 ডিসেম্বর 2025 সালে তার নগদ, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, আসবাবপত্র, এই যে দায় হচ্ছে প্রদেয় হিসাব, মানে মানুষকে পরিশোধ করতে হবে। ব্যাংক ঋণ মানে একটা ব্যাংক থেকে ঋণ নিছে উনি,
তাহলে এই দুটো হচ্ছে সোনাদার দায়। তাহলে কি আছে, প্রদেয় হিসাব 45,000, ব্যাংক ঋণ হচ্ছে 50,000, এই দুটো হচ্ছে দায়। তাহলে দুটো দায় যোগ করো, 45 আর 50 আছে 95,000 টাকা। তাহলে এখানে 4-এর খ 95,000 টাকা উত্তর। এরপরে দেখো কি বলতেছে, এরপরে দেখো 2025 সালে মুনাফার পরিমাণ কত। তাহলে মুনাফার পরিমাণ বের করতে গেলে কিন্তু আমাদের একটা অঙ্কই করে ফেলতে হবে, একটা অঙ্কই করতে হবে। কিভাবে? তাহলে আমাদের তো নিয়ম হচ্ছে কি, আগে প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করব। তো প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত পাইছি বলো তো? শোনা 1,05,000 টাকা পাইছিলাম। আচ্ছা, এবার সমাপনী মূলধনটা বের করে ফেলি নাকি? তাহলে সমাপনী মূলধন হচ্ছে সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বাদ দিতে হয়। তো সমাপনী মোট সম্পদ হচ্ছে কত? এই যে 80,000 টাকা, এই যে 80,000 টাকা। তুমি কিন্তু আগের অঙ্কের মতো করে লিখবে, আমি কিন্তু কাজ করে দিছি একটা। 80,000, তারপর আছে কত? 34,000 টাকা, লেখো 34,000 টাকা। তারপরে প্রদেয় হিসাব কত? প্রাপ্য হিসাব আছে 96,000 টাকা, লেখো 96,000 টাকা। তারপর আসবাবপত্র 40,000 টাকা, লেখো 40,000 টাকা। তাহলে এখানে কিন্তু দেখো, খেয়াল করো, সম্পদগুলো সব লিখে ফেললাম। তো সম্পদ থেকে দায় বাদ দিব। তাহলে এই সম্পদগুলো লেখো, সম্পদগুলো কত হয় টোটাল হিসাব করতে হবে আমাদেরকে। আমি ক্যালকুলেটর নিয়ে তারপর হিসাব করি। ওকে, তাহলে এই 80,000, 34,000, 96,000 এবং 40,000 টাকা সবগুলো যোগ করলে হয় 2,50,000 টাকা। 8 আর 3 11, আর 9 20 40, আর এখানে 4 আর 6, তা অর্থাৎ কত? 1,50,000 টাকা হয়, 2,50,000 টাকা হয়। সরি, 2,50,000 টাকা হয়। এখানে হচ্ছে মোট সম্পদের পরিমাণ। এবং মোট দায়ের পরিমাণ কত বেরিয়েছিল মনে আছে? মোট দায়ের পরিমাণ ছিল 95,000 টাকা। তাহলে মোট সম্পদ থেকে মোট দায়টা বাদ দিয়ে দাও, মোট সম্পদ থেকে মোট দায় বাদ দাও, তাহলে সমাপনী মূলধন পাবা। সমাপনী মূলধন বলো তো, সমাপনী মূলধন কত? সমাপনী মূলধন বের করবা কিভাবে? মোট সম্পদ হচ্ছে 2,50,000 টাকা। শোনা, খেয়াল করো একটু, হ্যাঁ, 2,50,000 টাকা। এরপর এখান থেকে বাদ দিবা হচ্ছে সমাপনী দায় কত ছিল? 95,000 টাকা ছিল, 95,000 টাকা। তাহলে এটা থেকে এটা যদি বাদ দেই তাহলে কত হয় বলো তো? কত হয়? 2,50,000 থেকে 95,000 টাকা বাদ দিলে কত হয়? হ্যাঁ, 1,55,000 টাকা হয়। কত হয় শোনা? 1,55,000 টাকা। তাহলে এই 1,55,000 টাকা, হ্যাঁ, আমার সমাপনী মূলধনের পরিমাণ বের হয়েছে। আর প্রারম্ভিক মূলধনের পরিমাণ 1,05,000 টাকা। এবার আমি সূত্র বসাবো। কি সূত্র? কি সূত্র বসাবো? লাভ বা ক্ষতির পরিমাণ বের করব, মুনাফার পরিমাণ বের করব। তাহলে সূত্রটা কি? সূত্র হচ্ছে এই যে সমাপনী মূলধন 1,55,000 টাকা না, এই 1,55,000 টাকা প্রথমে লিখবা। মনে করে এইখানে আমি লিখি 1,55,000 টাকা। লেখার পরে এর সাথে যোগ করবো হচ্ছে উনি উত্তোলন করছে কত টাকা। দেখো তো উনি উত্তোলন করছে কত টাকা? মালিক ব্যবসায় হতে নগদ উত্তোলন করে 35,000। তাহলে মানে এই 35,000 টাকা এখানে যোগ করে দিবা। দেওয়ার পরে এটা ব্র্যাকেট দিয়ে রাখবা। তারপর এই পাশে যাবা, যাওয়ার পর প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিয়ে প্রারম্ভিক মূলধন বের করছিলাম না? তো প্রারম্ভিক মূলধন আর ওর সাথে অতিরিক্ত মূলধনটা যোগ করবো। তো প্রারম্ভিক মূলধন কত টাকা বেরিয়েছিল? 1,05,000 টাকা। তাহলে এখানে লিখবো কত? 1,05,000 টাকা, 1,05,000। এবার এর সাথে যোগ করব কি? অতিরিক্ত মূলধন। দেখো এখানে শোনা লেখা আছে বছরের মাঝামাঝি মালিক অতিরিক্ত মূলধন আনয়ন করেন 60,000 টাকা। তাহলে এই 60,000 টাকা এখানে বসাবো, 60,000 টাকা। তাহলে বসাও। বসানোর পর এখন কি হবে দেখো তো? 1,55,000 আর 35,000, তাহলে কত হয়? 60,000 আর হচ্ছে 90,000 টাকা। হ্যাঁ, 1,90,000 টাকা এখানে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি লিখি 1,90,000 টাকা। এটা আমার দরকার নেই এখন আর। 1,90,000 টাকা। এখান থেকে আমার দায়ের পরিমাণ কত হচ্ছে? 1,05,000 আর 60, 1,65,000 টাকা, 1,65,000। মানে এই যে এইটা হয় এখানে আর এইটা হয় এখানে। তাহলে 1,90,000 থেকে যদি 1,65,000 টাকা বাদ দাও তুমি, তাহলে কত পাবা বলো তো? 60 আর 30 90, তাহলে 25,000 টাকা পাবা। অর্থাৎ মুনাফার পরিমাণ হচ্ছে 25,000 টাকা। খেয়াল করো, এখানে কিন্তু মুনাফার পরিমাণ 25,000 টাকা। এই যে মুনাফার পরিমাণ 25,000 টাকা আছে, দেখো এই যে ক নম্বর 2025 সালে মুনাফার পরিমাণ কত টাকা? 25,000 টাকা। আসলে ব্যাপার হচ্ছে কি, এগুলো খুবই ইজি। হ্যাঁ, তুমি যদি একটু প্র্যাকটিস করো তাহলে ইজি হবে। একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণ হিসাব সংরক্ষণ করা হয় সম্পদ এবং দায়ের পরিমাণ। হ্যাঁ, সম্পদ দায় ব্যয় কোনটা হবে বলো তো? একতরফা দাখিলা পদ্ধতিতে আমরা কোনটা হিসাব করে থাকি? একতরফা দাখিলা পদ্ধতিতে আমরা শুধু সম্পদ এবং দায়ের পরিমাণটা হিসাব করে থাকি, আর ব্যয় আমরা হিসাব করি না। হ্যাঁ, একতরফা দাখিলা পদ্ধতিতে আমরা ব্যয় হিসাব করি না, সম্পত্তি বাচক আর দায় হ্যাঁ হিসাব করে থাকি। ওকে, এটা হচ্ছে আলোচনা করা আছে দেখবা। তারপর বলা আছে নিচের কোনটি সঠিক। আচ্ছা বলো তো নিচের কোনটা সঠিক? শোনো,
বাবুরা একটা বিষয় খেয়াল করবা, এই হচ্ছে সূত্রগুলো একটু মুখস্থ রাখবা। যেমন প্রারম্ভিক মূলধনের সূত্র, প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এটা বইয়ের মধ্যেও দেওয়া আছে দেখবা, হ্যাঁ, প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায়, এভাবে আর কি মুখস্থ রাখলেই হবে। তারপরে দেখো নিচের কোনটি আর্থিক বিবরণী, হ্যাঁ, খসড়া স্বরূপ ব্যবহার করা হয়। আসলে কি জানো একটা বিষয় হচ্ছে তোমার আর্থিক বিবরণী তৈরি করার জন্য আমরা যে খসড়া তৈরি করি সেটার নাম হচ্ছে কার্যপত্র। মানে কার্যপত্রের মধ্যে হচ্ছে তোমার আর্থিক বিবরণীর সব তথ্যগুলো থাকে, এবং ওটা হচ্ছে জাস্ট কোনো রকম একটা খসড়া তৈরি করে তারপর আমরা কম্পিউটারে বই লিখি না, বই তো বই লেখার আগে আমরা কী করি, আগে কম্পিউটারে একটা খসড়া তৈরি করে একটা কাগজে প্রিন্ট করে দেখি ভুল টুল আছে কি না, ভুল টুল ধরার পর সেটা আমরা আবার ফাইনাল করে প্রিন্ট করি, তাই না? তো এরকম আমরা আর্থিক বিবরণী করার আগে নর্মালাইজ করে একটা আর্থিক বিবরণী করি, যেটা আমরা খাতা কলমে করে ফেলি, করে ওখানে শুধু মানে মুখে মুখে আয় ব্যয় দায় সম্পদ বের হয়ে যায়। তারপর এটাকে আমরা চূড়ান্তভাবে আর্থিক অবস্থার বিবরণী, বিষয়দায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী করে থাকি। তো এটার নাম কার্যপত্র। এবার খেয়াল করো এখন কি লেখা আছে, খেয়াল করো ময়না। এখানে বলতেছে হচ্ছে তোমার হচ্ছে হিসাব চক্রের ধাপগুলোতে কোনটা সঠিক। হ্যাঁ, হিসাব চক্রের ধাপের মধ্যে কোনটা সঠিক। আসলে নিয়ম হচ্ছে রেওয়া মিল। তুমি দেখো হিসাব চক্র আছে না, বইয়ের মধ্যে হিসাব চক্র আছে না, রেওয়া মিল, সমন্বয় দাখিলা, কার্যপত্র, আর্থিক বিবরণী। কি বলছো ময়না বলো? রেওয়া মিল, সমন্বয় দাখিলা, মানে রেওয়া মিলের পরে রেওয়া মিল তো হিসাব নিকাশে ভুল ধরা হয়, সঠিক হয়েছে কিনা আমরা যাচাই করি, হ্যাঁ, ভুলটা যাচাই করি। আচ্ছা, সমন্বয় দেখিলে কি করি আমরা, এই ভুলটা খুঁজে বের করে সেটা আমরা সমন্বয় করি। তারপর আমরা কি করি, সমন্বয় করার পর সেটার কার্যপত্র করি, মানে আর্থিক অবস্থা বিবরণী করার আগে কার্যপত্র করি যে তারপরও ভুল টুল আছে কিনা, সঠিক আছে কিনা, তারপর কার্যপত্র থেকে আর্থিক বিবরণী করি। সো এটা হচ্ছে উত্তর। তুমি হিসাব চক্র যদি মুখস্থ করে থাকো একটা এমসিকিউ তুমি পাবা। দেখো ময়না, প্রারম্ভিক মূলধন হচ্ছে 70,000 টাকা এবং সমাপনী মূলধন 90,000 টাকা হলে লাভ ক্ষতির পরিমাণ কত? তাহলে প্রারম্ভিক মূলধন 70,000, সমাপনী মূলধন 90,000 টাকা। সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধনটা বাদ দিতে হয়। লাভ ক্ষতি বের করতে গেলে সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বাদ দিতে হয়। তাহলে সমাপনী মূলধন 90,000, প্রারম্ভিক মূলধন কত? 70,000। তাহলে তুমি 90,000 থেকে 70,000 টাকা বাদ দাও, 90,000 থেকে 70,000 টাকা বাদ দাও, তাহলে কত হয় বলো তো? 20,000 টাকা না? 20,000 টাকা। তাহলে লাভ হয়েছে না বলো তো শোনা? লাভ হয়েছে কত টাকা? 20,000 টাকা। তাহলে লাভ 20,000 টাকা। ক নাম্বার হচ্ছে উত্তর। এখন দেখো দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি কি? দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি কি? আসলে যে সুবিধা গ্রহণ করে সে হচ্ছে কি বলো তো শোনা? যে সুবিধা গ্রহণ করে সে ডেবিট, আর যে সুবিধা প্রদান করে সে হচ্ছে কি ক্রেডিট। যে সুবিধা গ্রহণ করে সে, হ্যাঁ, যে সুবিধা গ্রহণ করে সে ডেবিট, আর যে সুবিধা প্রদান করে সে ক্রেডিট। এটা মাথায় রাখবা শোনা। 11 নম্বরের উত্তর এটা। এরপরে আমরা পরের ক্লাসে সৃজনশীলগুলো আলোচনা করব নিয়ে, হ্যাঁ, সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা থাকবে পরবর্তী ক্লাস না পাওয়া পর্যন্ত। তবে ছোট একটা কথা বলি, যদি আমার ক্লাসগুলো তোমার কাছে ভালো লাগে, আমার উপর যদি বিশ্বাস থাকে যে না সাইফুল স্যার ভালো, তাহলে একটা ছোট্ট রিস্ক নিয়ে দেখতে পারো। মাত্র 1200 টাকা, লক্ষ লক্ষ টাকা না, মাত্র 1200 টাকা দিয়ে তুমি তোমার হিসাব বিজ্ঞান, ফিনান্স, হ্যাঁ, হিসাব বিজ্ঞান, তারপর হচ্ছে তোমার ফিনান্স আর হচ্ছে তোমার উদ্যোগ, এই 3টা বই তুমি একদম কমপ্লিট করে নিতে পারবে মাত্র 6 মাসের মধ্যে। একবারই টাকা দিবা 1200, 6 মাস তুমি ক্লাস করবে, দেখবে যে তোমার বই একদম সব কমপ্লিট হয়ে গেছে। যে কোনো এমসিকিউ, যে কোনো সিকিউ যেখান থেকে আসতেছে তুমি পারতেছো ইনশাল্লাহ। কারণ আমি ওই টেকনিকগুলো শিখাই দেবো, কীভাবে প্রশ্ন হয়, কীভাবে প্রশ্ন ধরতে হয়, কীভাবে অ্যান্সার করলে তোমার টিচার তোমাকে ফুল মার্ক দেবে। সো এইসব বিষয়গুলো যদি তুমি হচ্ছে একদম ভালো মতো ক্লিয়ার করে নিতে চাও, মাত্র 1200 টাকা খরচ করে দেখতে পারো। যে একটা ব্যাচের স্টুডেন্ট পড়াইতে গেলে কিন্তু 1200-1500 টাকা ইজিলি দেয়, আর তুমি সেটা সারা বছর পড়ে থাকো, প্রতি মাসে দাও, আর এটা একবারই পেমেন্ট করবা। ঠিক আছে? তুমি অনেক জায়গায় ভর্তি হতে পারো, যদি ভর্তি হয়ে থাকো তাও তুমি একটা কোর্সে ভর্তি হয়ে দেখো আসলে কেমন লাগে। ঠিক আছে? তো যারা আমার চ্যানেলে প্রথম একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।